ঘুমিয়ে আছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি যে রিয়া আমাকে কেস করছে। কোলবালিশ জড়িয়ে ধরে রিয়া ভেবে কেস করছি, তা আমি নিজেও চাই না। তখন পেছন থেকে কেউ লাথি মারে। তখনই ঠপাস করে নিচে এসে পড়ে যায়। নিচে পড়তে দেখি ওপাশ থেকে আমার বোন মিষ্টি হাসতে হাসতে বলতেছে, কি রে ভাইয়া, তুই এভাবে কোলবালিশ জড়িয়ে ধরে এভাবে চুমু খাচ্ছিস কি জন্য? শয়তান বেডি কোথাকার, তোর কি আর কোথাও লাথি মারার জায়গা পাসনি? শুধু সোজা সোজা আমার মাজা বরাবরই লাথি মারলি। আমি কি জানি? আমাকে তো আম্মু তাই করতে বলেছে। বলেছে যদি পারি তাহলে ঝাড়ু দিয়ে দুটো বাড়ি মেরেই আসি। আম্মু যা বলবে তুই কি তাই করবি নাকি? হ্যাঁ অবশ্যই করব। আমি করব না তো কে করবে? আর তুই এখন থেকে কেন ঘুমিয়ে আছিস? কয়টা বাজে সময় দেখেছিস? এত বড় চোখ রেখেছিস কি জন্য? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। হাতের দিকে তাকিয়ে দেখি, ও মা, গড়তে বাজে এখন মাত্র 10টা। আর আমাকে বলে কয়টা বাজে দেখার জন্য। তুই কি আমার সাথে মস্কারি করিস? জানিস না আমি 11টার আগে ঘুম থেকে উঠি না? আমি তো তা ঠিকই জানি তুই যে লেট সাহেব ছেলে, তাই তো তুই ঘুম থেকে 11টার আগে উঠিসই না। কিন্তু আমার মার হুকুম তোকে লাথি মেরেই উঠাইতে। এই যে আম্মু এলো বলে। তখনই দেখলাম আম্মা পেছন থেকে একটা ঝাড়ু হাতে নিয়ে এসে আমার সামনে বলতে লাগলো, খাটাস কোথাকার, আজ 5 দিন ধরে তো গোসলই করিস না। বডি স্প্রে সবগুলো মেরে মেরে শেষ করে দিয়েছিস। আর এখন বাজে 10টা। প্রতিদিন 11টায় ঘুম থেকে উঠে কলেজ যাস না কি যাস না তার কোনো ঠিক ঠিকানাই নেই। জানি না কোথায় গিয়ে আড্ডা দিস। আম্মু তুমি তোমার ছেলের নামে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে? আমি কলেজে যাই না আর কি বলছো আমি গোসলও করি না? না মা, না, এটা আমি মানতে পারি না। তুমি তোমার ছেলের নামে এত বড় মিথ্যা কথা বলছো, আমি এটা সহ্য করতে পারছি না। আমি হয়তো বা 7 দিন পর একদিন গোসল করি, একটু না হয় বডি স্প্রে মারি, তাতে কি আর ক্ষতি হয়েছে? ঠান্ডার মধ্যে আমি কি করে গোসল করব? আমি একজন সিঙ্গেল মানুষ। যখন তোকে আমার হাতে ঝাড়ু দিয়ে পিটাবো তখন খুব গোসল করবি বাপ বাপ বলে। আম্মু তুমি এমন কেন? তোমার নিষ্পাপ ছেলের ওপর অত্যাচার করতে পারো না? তুমি জানো না এই ঠান্ডায় গোসল করে যদি আমি প্লেনে যাই তাহলে আমার কি অবস্থা হতে পারে? আমি তো মারা যাব। তুমি কি চাও আমি এভাবে সিঙ্গেল হয়ে মারা যাই? দেখ, এত ঢঙের কথা আমার কাছে এসে বলতে যাস না। তুই এখন গোসলে যাবি, এটাই শেষ কথা। আজকে আমার বান্ধবী আসবে, সে যদি এসে দেখতে পাই তোর এমন অবস্থা, তাহলে আমাকে দেখে কি ভাববে তুই বল? আম্মুর বান্ধবীর কথা শুনে তো আমি লাফ দিয়ে উঠলাম। আরে তুমি আগে বলবে না যে তোমার বান্ধবী আসবে? তাহলে কি আমি এত সময় ধরে ঘুমিয়ে থাকি? তাড়াতাড়ি বলো কি করতে হবে। আম্মু আমি নিশ্চিত ও রিয়াপুর কথা শুনে এভাবে লাফ দিয়ে উঠেছে। নয় ও 7 দিনের আগে যে গোসলই করে না সে 3 দিন পর গোসল করবে। এটা তোমার ভাবতেও অবাক লাগছে। মিষ্টির মাথায় একটা চাটি মেরে বললাম, ওই শাকচুনি, তোকে এত কথা বলতে কে বলেছে? আমি কি করব না করব তোকে কি বলবো নাকি? যা ভাগ এখান থেকে, শয়তান বেটি কোথাকার। আম্মু দেখেছো তোমার ছেলে আমার সাথে কি করছে? আমাকে থাপ্পড় মেরেছে তোমার সামনে, আর তুমি কিচ্ছু করবে না? ওই আমাকে কি বলবে? আমি তো গোসল করতে যাচ্ছি, তাই না? চুপচাপ থাক। দেখ, এখন ঝগড়া করার সময় না। তুই যা, তুই গোসল করে রেডি হয়ে বাজারে যা। বাজার থেকে এসে না হয় বাকি কথাটা বলবো। আম্মুর কথা শুনে লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। ও এত সময় ধরে বকবক করে যাচ্ছে, কিন্তু আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি নিলয় চৌধুরী, মা বাবার একমাত্র ছেলে। আর আমার একটা পেচি বোন আছে, দেখলেই তো কেমন পেতনি টাইপের। আমার সাথে সারাদিন ওর ঝগড়া লেগেই থাকে, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমাদের ব্যবসা যখন ছোট ছিল আমরা তখন গ্রামে থাকতাম। এরপরে আব্বুর যখন ব্যবসা বড় হয় তখন আমরা শহরে চলে আসি। গ্রামের অতীতের কথা এখন আর মনে নেই, সে কথা এখন মনে আসে না। অনেক ছোটবেলা কাটিয়েছি, অনেক স্মৃতি লুকিয়ে আছে, ওইগুলো এখন আর মনে করতে চায় না, তাই ওই কথা এখন বলতেও চায় না। এত সময় তো আপনারা বসেই পেরেছেন যে আমার বান্ধবী আসে, এজন্য আমি এত খুশি কেন? আসলে আমার বান্ধবীর মেয়ে রিয়া অনেক সুন্দরী, আমার ক্রাশ। ওকে দেখলে আমার খুব ভালো লাগে। বলতে গেলেও ও আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। ওকে যে কোনো ছেলে দেখলে হা করে তাকিয়ে থাকবে।
ওর পেছনে যে কত ছেলে লাইন ধরে আছে তার কোনো হিসাবই নেই। আমি শুধু আমার বান্ধবী বলে ওর সাথে কথা বলতে পারি, নয়তো আমার মতো ছেলে ওর কাছে চান্স পাওয়ারও সুযোগ নেই। আমি রিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করি, যদি ইমপ্রেস করতে পারি তাহলে তো পটে যাবে। তখনই মিষ্টি আমার সামনে গরম পানি এনে বলল, ভাইয়া তুই কখনো পুরুষ হতে পারিস না। তুই হচ্ছিস একটা কাপুরুষ যে কিনা এখনো গরম পানি দিয়েই গোসল করে। দেখ আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি। তুই দেখিস আমি রিয়াপুকে সব বলবো যে তুই গরম পানি দিয়ে গোসল করিস, আবার 7 দিনও একদিন গোসল করিস। মিষ্টির কথা শুনে তো পড়লাম মহাবিপদে। ও যদি বলে দেয় তাহলে আমার ইজ্জতের ফালুদা সব উঠে যাবে। বোন, এই নে 1000 টাকা, প্লিজ তুই কাউকে কিছু বলিস না। আর গরম পানি, যা, আমি গরম পানি দিয়ে গোসল করব না, ঠান্ডা পানি দিয়ে গোসল করব। 1000 টাকা দিয়েছিস তাহলে ঠিক আছে, মুখটা না হয় বন্ধই রাখলাম, কিন্তু তুই ঠান্ডা পানি দিয়ে গোসল কর। আমি তাহলে এই গরম পানিটা নিয়ে গেলাম, নিজে গোসল করে হ্যাঁ বলে। শালার কামটা করলো কি? ওই নাকি ঠান্ডা পানি দিয়ে গোসল করে আর আমাকে ভাব দেখাচ্ছে। কথায় আছে না, হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকাটাও লাথি মারে। ওয়াশরুমে গেলাম আর পানির বালতির দিকে তাকিয়ে পড়ছি। পানি, আমার জান, আমার সোনা, আমার, তুই আমাকে মারিস না, তোর ছোঁয়ায় আমি যে মরে যাব। ছুঁয়ো না, ছুঁয়ো না, ঠান্ডা পানি গো, ও ঠান্ডা পানি, তুমি আমায় ছুঁয়ো না গো। পানি, তুমি বলে দাও আমি কার? ঠান্ডা আমাকে নিয়ে যাচ্ছে। তখন পেছন থেকে আমু ডেকে বলে ওঠে, গোসল করতে গেছিস নাকি? এত রং ঢং করতে গিয়েছিস? গোসল করবি তো কর, তোকে কি পানি মেরে ফেলবে নাকি? এই ঠান্ডা আসছে বলে কি গোসল করতে হবে না? ঠান্ডা পানি দিয়ে গোসল করলে মানুষ মরে না, বরং ঠান্ডা পানি দিয়ে আরও গরম হয়। মৃত্যুর আগে শেষ বলে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা বলে ঢকঢক করে নিজের শরীরের উপর বালতিটা মাথার উপর ঢেলে দিলাম। কি যে শান্তি লাগছে। অবশ্য ঠান্ডা লেগেছে প্রথমে, এরপরে দেখলাম গরম লাগছে। তাহলে বুঝলাম ঠান্ডা পানিতে গোসল করলে মানুষ মরে না। যাই হোক, রেডি হয়ে বাজারে যেতে হবে। আব্বু অফিসের পথে আবুল চাচাকে দিয়ে বাজার করে রেখেছিল, তাই বাজারটা শুধু নিয়ে আসতে হবে। আমি আবার বাজার করতে পারি না। বাজার করতে গেলে আমাকে ধোকা দিয়ে পচা জিনিসে ভরিয়ে দেয়। পরে আবার আমার কাছে বকা শুনতে হয়। রেডি হয়ে নিচে আসতে হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে তখন বলে ওঠে, বন্ধু, তুই কই? কাম তো একটা সেরে ফেলছি। রহিম কাকার দোকানের সামনে চলে আয়। হারামজাদা, তোরা আবার ওখানে কি করেছিস? বন্ধু, তুই জলদি আয়। ঈশান তো আর বাঁচবে না। রহিম কাকার দোকানের সামনে আয় তো, বাস দিতে যাচ্ছে। ও, বাসটা দিতে যাচ্ছে না? অনেক দিন হয়েছে 40 খায়নি। আজকে না হয় ও মরলে সবাই মিলে 40 খাবো। তো শালা, ও যদি মরে যেত তা তো কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হয়েছে রহিম চাচার দোকানের মধ্যে। দেখ ভাই, এমনি ও শোভ কাছে যাচ্ছি। শোভ কাছে কিন্তু দেরি করতে নেই, আমি এখন পারবো না। বন্ধু, আমাদের বন্ধুত্বের কসম লাগে, তুই চলে আয়। আমার কিন্তু হাগা ধরছে, কিন্তু পারতেছি না। শালা বঞ্চ, এসব করার টাইমে কি মনে থাকে না? কাহিনীটা বল। ভাই, এখানে আমার কোনো দোষ নাই, বলতে গেলে বিন্দু পরিমাণও দোষ নেই। আরে ভাই, বিন্দু পরিমাণ কি? আমি নিষ্পাপ, আমি কিছুই জানি না, যত সব আকাশ করছে। হরমচাদা, সোজা সাপটা বলবে নাকি কলটা কেটে দিব? ঈশান বাস দেবে আর আকাশ বলতেছিল তাহলে ধরিয়ে নে রিটার্ন, তাহলে শালার কল্লাটা একবারে চলে যাবে। তখন আমি বললাম না, তাতে মনে হয় না মরবে না, শালা তো কই মাছের প্রাণ। সাদিয়া চলে গেছে, তার দুঃখ তো কয়েকদিনই ভুলবে না। ওকে একদিনে ভোলার জন্য এমন সহজ একটা মৃত্যু দিতে হবে। হারামজাদা, তোদের মতো বন্ধু থাকলে মানুষের আর মরা চিন্তা করা লাগবে না। তোরাই তো এক একজন জম। বন্ধু, তুই কিন্তু মস্করি করিস না, আমার পরনে কিন্তু প্যান্ট নাই। কেন, কি হয়েছে বুঝলাম না। বন্ধু, বলিস না, রহিম চাচার টিনের মধ্যে আমরা 2টা রশি বাঁধছি আর একটা দড়ি বাঁধছি। বন্ধু, বলিস না, রহিম চাচার টিনের মধ্যে আমরা 2টা রশি বাঁধছি আর একটা দড়ি বাঁধছি। তোর ঈশানের গলার মধ্যে আকাশ আমার সামনে ছিল। ওই হারামজাদা আমাকে পিছন থেকে বলতেছে, বন্ধু তুই না দেখলে আরও হেভি সেক্সি লাগবে। বন্ধু কসম, পিছন থেকে যে একটা মেয়ে যাচ্ছে তা আমি একদম দেখিও নাই।
আকাশ তো আরও সামনে থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। মেয়েটা এগুলো শুনে পেছনে তাকাতে আমি দিলাম সোজা টান। চালটা খুলে মেয়েটার সামনে গিয়ে পড়লো। তো কি হয়েছে? মেয়েটাকে সরি বললেই তো হয় যে তোদের ভুল হয়ে গেছে। আর তোরে তো সব সময় একটা না একটা আকাম করেই রাখিস, এতে আর নতুন কি? বন্ধু মেয়েদের কাছে মেয়েদের কাছে মাপ চাইলে মেয়েরা যদি মাপ করে দিত তাহলে তো সব কিছু ছুটিয়ে দিত। কিন্তু মেয়েটা আমাদের প্যান্ট খুলে রেখে দিয়েছে আর বলেছে তোদের লিডার যদি না আসে তাহলে আমাকে ছাড়বে না। আমরা নাকি বদমাশ, অসভ্য, মেয়েদেরকে উত্ত্যক্ত করি। টমটম দোকানের মধ্যে তো তোদের দেখি ইজ্জতে ফালুদা বানিয়ে দিয়েছে। আমি গেলে হয়তো মনে হয় আমার ইজ্জতটাও খেয়ে নেবে। বন্ধু তুই এইবারের মতো আমাদেরকে বাঁচিয়ে দে, তুই না হলে তো আজকে আমাদের মেয়েটা ছাড়বে না। হারামজাদা, সব জায়গায় আকাম করে বেড়াস। দাঁড়া, আমি আসেছি। ওরা কি কাম করেছে তা দেখে আসতে হবে, তাই রওনা দিলাম রহিম চাচার দোকানের দিকে। রহিম চাচার দোকানে গিয়ে দেখি হারামজাদা চিন্তাকে শার্ট খুলে দাঁড় করে রেখেছে। কাছে গিয়ে বললাম, আপনার তো সাহস কম না? আপনি কেন আমার বন্ধুদের সাথে এমন অসভ্যতামি করছেন? ও, আপনি তাহলে নাটের গুরু। ওরা বলেছে আপনার মহান উদারের কথা। আপনি যেহেতু ওর বস, তা আমার জানা হয়ে গেছে। দেখুন, একদম উল্টাপাল্টা কিছু বলবেন না, নয়তো কিন্তু একটা কিছু হয়ে যাবে। এটা লাঠি হাতে নিয়ে কাছে এসে বলে, কি করবি তুই? তোর মতো কত ছেলে পেলে পিটিয়ে আমি মানুষ করেছি, তার কোনো ঠিক আছে? আসে আমার চকিদার, মনে হয় রাত জেগে পাহারা দেয়, তাই এত ভাব। এই, কি বলি তুই? মেয়েটা রেগে গেছে আমার কথা শুনে। এত সময় মেয়েটার দিকে আমার নজর পড়েনি। মেয়েটার দিকে তাকাতে আমি যেন চোখ সরাতেই পারছি না। এ কি মাইরি! একে তো দেখছি আসমান থেকে একটা পরী, কি লাবণ্য চেহারা। তখন মেয়েটা আমার সামনে এসে আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, তুই আমাকে কি বললি? তুই কি বোঝাতে চাস বল? আমি চকিদার? তোকে তো আজকে আমি পিটিয়ে শেষ করে দেবো। মেয়েটা আমার শার্টের কলার ধরতেই আমার বুকের মধ্যে কেমন জানি হার্টবিট বেড়ে গেল। আমার তো মনে হলো আমার কোনো একজন পূর্ণ মানুষ আমার কাছে চলে এসেছে, তাই আমার হার্টবিটটা বেড়ে গেল। এমন কখনো হয়নি, কোনো মেয়েও আমার এমন কাছে আসলে এমনটা অনুভব হয়নি। যখন এই মেয়েটা আমাকে ধরেছে আমার কাছে মনে হচ্ছে, এখন বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমি মেয়েটার হাত থেকে ছাড়িয়ে পড়লাম, এই যে মিস, দেখুন আপনার গায়ে তো তেলাপোকা উঠে গেছে। এটা শুনে মেয়েটা লাফ দিয়ে ওঠে আর খুঁজতে লাগে। এই সুযোগে বললাম, আকাশ, ঈশান, রৌদ্র, বন্ধু, মেয়েটা খুবই ডেঞ্জারাস, দ্রুত পালা। সবাই এক দৌড়ে এখান থেকে চলে গেলাম। বেশ দূরে এসে হাবাতে হাবাতে বলতে লাগলাম, আজকে আমার কাজ আছে, নয়তো মেয়েটাকে আমি দেখিয়ে দিতাম যে নিলয় চৌধুরী কি জিনিস। ভাই তুই আর কথা বলিস না। মেয়েটার সামনে যে তোর হাঁটু কাঁপছিল আমরা কিন্তু সবাই দেখেছি। চুপ চালা, তোদের তো লজ্জাই নাই। একটা মেয়ের কাছে মার খাস, আবার ইজ্জত হারাস। তোদের মতো বন্ধু তো আমার না থাকাই ভালো। বন্ধু, এইসব কথা ছাড়। সাদিয়া তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। শালা, সাদিয়া তোকে ছেড়ে চলে যায় নাই। সাদিয়া ফোনে একটা চোর নিয়ে গেছে। ওই চোরে তোর সাথে এতদিন ধরে কথা বলেছে, আর তুই ভেবেছিস এটা সাদিয়ার বয়ফ্রেন্ড। কি বলিস বন্ধু? আর আমি এতদিন ধরে সাদিয়ার বয়ফ্রেন্ড ভাবছিলাম। তোদের মতো আমার এমন গাদা বন্ধু থাকলে এমনটাই হবে। আচ্ছা বন্ধু, সব কিছু বাদ দে। এখন তুই বল, এমন সেজে গুজে তুই বাজারের দিকে কেন যাচ্ছিস? আরে জানিস না, আজকে আমার আম্মুর বান্ধবী আসবে, সাথে রিয়াও আসবে। হারামজাদা, আমরা কিভাবে জানবো? তুই কি আমাদেরকে একবারও বলেছিস নাকি? তোদের বলবো কি করে? তোরা তো নিজেরাই এক একটা আকাম করে বেড়াচ্ছিস। আচ্ছা ভালো কথা, সন্ধ্যায় কল করলে চলে আসিস। এখন তোরা থাক, আব্বু বাজারটা আবুল কাকে দিয়ে করে রেখেছে, নিয়ে আসি। এটা বলে ওখান থেকে ওদেরকে বিদায় জানিয়ে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়ে বাজারটা নিয়ে আম্মুর হাতে দিতেই তখনই আম্মু বলে উঠল, কি রে, এখন কয়টা বাজে? এত সময় ধরে কি করছিলিস? তোকে যে বললাম মেহমান আসবে, তোর কানে কি কোনো কথা যায় না? আম্মু, এত কথা বলো কেন? হাত থাকতে মুখে কিসের কথা? দাও না একটা, তাহলে এই ল্যাটা ছুটে যায়। শয়তান মেয়ে, আজকে তোকে আমি দেখছি, দাঁড়া। এটা বলে ওর পেছনে দৌড়াতে লাগলাম। ও বাসা থেকে বের হতেই দেখলাম আব্বু। মিষ্টি দৌড়ে আবার পেছনে লুকিয়ে গেল আর বলতে লাগলো, আব্বু দেখো না, তোমার ছেলে শুধু শুধু আমাকে মারতে আসছে। কিরে, তোরা এমন দুপুরবেলা আবারও ঝগড়া লাগিয়ে দিয়েছিস? যা, দুজন ঘরে যা। আর নিলয়, দাঁড়া, তোর আন্টি রিয়া সহ রেল স্টেশনে চলে এসেছে।
তুই যা, ওদেরকে রিসিভ করে নিয়ে আয়। আমার তো খুশি ঠেলায় লুঙ্গি উঠিয়ে দৌড় দিতে মন চাইছে। আসলে এখান থেকে আমাদের কলেজটা অনেক দূরে, আর রিয়াদের বাসাটা কলেজ থেকে 20 মিনিট লাগে। ওদের বাসা থেকে আমাদের বাসা আসতে 3 ঘন্টার মতো লাগে। রাস্তায় জ্যাম দেখে ওরা মনে হয় নিজেদের গাড়ি আনেনি। যাই হোক, ওখানে রিয়াকে একা পাবো, তখন ওর কাছে মাপ চেয়ে নিব। ও, আপনারা তো জানেন না ওর কাছে মাপ চাওয়ার কারণটা কি। আসলে কলেজের আগে রিয়াদের বাসায় যেতাম, ওখান থেকে আমার সাথে পরিচয় রিয়ার সাথে। রিয়াকে আমার অনেক ভালো লাগতো, কিন্তু ভয় কিছু বলতাম না, কারণ ওর আম্মুকে আমার খুব ভয় লাগতো। যখন আমরা একই কলেজে অ্যাডমিশন নেই তখন আমরা ভালো বন্ধু ছিলাম। হঠাৎ একদিন রিয়া একটা ছেলের সাথে প্রেমের অভিনয় করে, কিন্তু এটা ওর অভিনয় ছিল, আমি জানতাম না যে ও এইসব করছে। তখন ছেলেটা সবটা জানার পরে সুইসাইড করতে চায়। তখন আমি ছেলেটাকে সুইসাইড করা থেকে অনেক কষ্টে ওকে বাঁচাই। তখন ছেলেটাকে সামনে রেখে রিয়াকে একটা থাপ্পড় মারি। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রিয়া। রিয়াকে অনেক কথা শোনায়, তাই ছেলেটা আর কিছু বলে না, আমার কাছে ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যায়। এরপরে রিয়া ওই কলেজ থেকে গিয়ে অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়। এর পরের থেকে রিয়ার সাথে আমার কথা হয় না। জানি ওই দিনের পর থেকে ও আমার সাথে অভিনয় করেছে, তাই তো আজকে সুযোগ পেয়েছি ওর অভিমানটা ভাঙানোর জন্য। তাই আমি দেরি করলাম না, রেলওয়ে স্টেশনে চলে গেলাম। রেলওয়ে স্টেশনে গিয়ে বসে রইলাম। একটু পর দেখলাম আন্টি সহ রিয়াও নামছে। তখন আন্টির কাছে গিয়ে হাতের ব্যাগটা নিয়ে বললাম, কেমন আছেন আন্টি? এই তো বাবা, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আর গাড়ি কোথায়? এই তো আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি। গাড়ি সামনেই। রিয়ার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ও একটা কথাও বলো না। আন্টিকে গিয়ে গাড়িতে উঠলো। আমি রিয়ার হাত ধরে বললাম, প্লিজ রিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও ওই দিনের জন্য। আমি আসলে তোমার সাথে এমন করেছি শুধু তোমার ভালোর জন্য করেছি। এরপর রিয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে বোকা ছেলে, আমি তো সেই কবে তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তো জাস্ট অভিমান করে রেখেছি, দেখি তুমি কি করো। কিন্তু তুমি আমার সাথে একটা দিনও কথা বলার চেষ্টা করনি। না মানে আমি আসলে ভয় ছিলাম তুমি আমার সাথে কথা বলবে কিনা, না হয় বাড়িতে গিয়ে বলবো। এটা বলে রিয়াকে গাড়িতে উঠিয়ে আমি সামনে বসে গাড়িটা স্টার্ট দিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু গেটের দরজা খুলে দেখে তার বান্ধবী এসেছে। তখন আম্মুকে জড়িয়ে ধরে তার বান্ধবী বলে ওঠে, তোকে কতদিন পর যে দেখলাম। তুই তো বড় লোক হয়ে গিয়েছিস, এই পুরনো বান্ধবীর কথা কি মনে পড়ে তোর? না, এখন আর যাওয়া হবে না, বরঞ্চ তোকে নিয়ে আসবো। ঠিক আছে, চল ভেতরে চল, গিয়ে দুই বান্ধবী মিলে আলাপ করি। আম্মু আর আন্টি ওনারা অন্য রুমে চলে যান গল্প করার জন্য। আম্মু তো অনেক খুশি পুরনো দিনের বান্ধবীকে অনেকদিন পর নিজের কাছে পেয়ে। তখনই আমার ফোনটা বেজে ওঠে। বন্ধু, তুই একটু বাইরে আয়, আমাদের একটু বাইর হতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসতেছি। এটা বলে কলটা কেটে দিয়ে, যাই হোক অনেক সময় হয়ে গেছে, হাঁটাহাঁটি করেছি, এখন না হয় একটু আড্ডা দিই। এভাবে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে নিয়ে রহিম চাচার দোকানে যায়। রুদ্রকে কল করে বলি ঈশানকে নিয়ে রহিম চাচার দোকানে চলে আসে। প্রায় 10 মিনিট পর হারামি দুটো চলে আসে। কিরে বন্ধু, তোকে কি রিয়া ক্ষমা করে দিয়েছে নাকি এখনো ক্ষমা করেনি? না রে, আসলে রিয়া আমাকে ক্ষমা করে দিয়েছে। আমি বরঞ্চ ভুল ভেবেছি। রিয়া আমার ওপর রেগে আছে, কিন্তু বিষয়টা তা না। রিয়া আমার উপর একদমই রেগে নেই। আজকে কত হাসি খুশি আমার সাথে কথা বলেছে। আমার কথা বাদ দে তো। ঈশান, বল তোর গার্লফ্রেন্ড সাদিয়া, না সরি সাদিয়া হবে না, পাততে গিয়ে দিলাম হাগিয়া, তোর জিএফ সাদিয়া। এটা বলা মাত্রই সবাই হেসে ওঠে। ঈশান তো আমাকে মারতে এসেছে। আর যাই বলিস বন্ধু, আমাদের মধ্যে মিল আছে। কেমন মিল বলতো শুনি? যেমন আমি নীলয় আহমেদ নীল, তুই? আকাশ আহমেদ নীল। ঈশান আহমেদ নীল। রুদ্র নীল চৌধুরী। ওরে শালা, এই জন্যই তো বলি আমাদের 4 জনের মধ্যে এত ঝগড়া হয় কি করে। তোরা তো সব শালা সবগুলাই বাকেন্দ্রনাথ রাইটার। তুমি ঢং করো তাই না? 1 মিনিট, তোরা ঝগড়া থামা। আমি শুনেছি রহিম চাচাকে কয়দিন ধরবো, তোরা নাকি টাকা দেস না? হ্যাঁ বন্ধু, ভালো কথা। এখন তো রহিম চাচার পোলা বসে আছে, রহিম চাচা আসলে তো আমাদেরকে সবাইকে ধরে ঠ্যাঙ্গাবে। নে, শয়তানের নাম নিয়েছি, শয়তান হাজির হয়ে গিয়েছে।
তখনই রহিম চাচা একটা লাঠি নিয়ে আমাদেরকে দৌড়াতে লাগলো আর পেছনে বলতে লাগলো, হারামিরা, আমার দোকানটা তোরা খেয়ে শেষ করছিস, কিন্তু টাকা দেওয়ার খবর নাই। বন্ধু, আমার কোনো দোষ নাই, আমি সব টাকা ইনাসকে দিয়েছি, ও যেন সব টাকা রহিম চাচাকে দিয়ে দেয়, কিন্তু ওই শালা ওর গার্লফ্রেন্ড সাদিয়ার জন্য গিফট কিনে নিয়ে গেছে। আর কি সবাইকে ধরে উত্তম মাধ্যম দিতে লাগলাম। যাই হোক, সবার সাথে হাসি তামাশা করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় পর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম মিষ্টি সোফায় বসে আছে। আমাকে দেখে আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, তোর জন্য একটা খুশির খবর আছে। তাই নাকি? তো কি এমন খুশি খবর যা আমি জানি না? বলবো না, বলবো তুই যদি আমাকে চকলেট কিনে দিস। যা পেতনি, কিনে দিব। প্রমিস কর আগে। আচ্ছা বাবা, বললাম তো কিনে দিব তোকে, এমন করিস কেন? আম্মু তোর সাথে রিয়াপুর বিয়ে ঠিক করেছে, আমি মাত্রই কান পেতে শুনলাম। তুই সত্যি বলছিস? আহা, কি সোনালি বোন, মনটা ভরে গেল। এই শীতে আমার মা আমার কষ্টটা বোঝেছে অবশেষে। আম্মা আমার বিয়েটা দিতে যাচ্ছে, তাও আবার আমার ক্লাসের সাথে। এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে? তাহলে আর কি, খুশির ঠেলায় তুই না হয় নাচতে নাচতে আমার জন্য চকলেট নিয়ে আয়। কত বড় খুশির কথা বল। তা তো বটে। আর হ্যাঁ পেতনি, এই মুহূর্তে টাকা নাই, যা ভাগ। ভাইয়া, তুই আমার সাথে বাটবাড়ি করলি। আজ তোর সব চুল আমি নিজের হাতে উঠিয়ে ফেলবো, শয়তান বলা। চা, শয়তান বেটি কোথাকার, আমাকে আর পাইকে। আমি দিলাম এক দৌড়, দৌড়ে আব্বুর রুমে চলে গেলাম। আমি মিষ্টির সাথে ঝগড়া করছে দেখে আম্মু এসে বলে ওঠে, নিলয়, আমার তোর সাথে একটু কথা আছে। মিষ্টি তো একটু বাইরে যা। আম্মুর কথা শুনে মিষ্টি বাইরে চলে যায়। তখন আম্মু আমার কাছে এসে বলতে লাগে, দেখ নিলয়, আমি আমার বান্ধবীর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি, তাই তোদের আগামী সপ্তাহে বিয়ে। আর হ্যাঁ, আমি জানি তুই যে রিয়াকে পছন্দ করিস, তাই আমি রিয়ার সাথে তোর বিয়ে ঠিক করেছি। আর এমনিতেই আমার কাজে সাহায্য করার মতো কেউ নেই। তোর আপু অফিসে চলে যাই আর তুই চলে যাস কলেজে, তাই আমি একাই থাকি। মিষ্টি তো কলেজের দিকে চলে যায়, আমি একা একা বসে বোর হয়ে থাকি। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। আম্মুর সামনে কোনো কিছু প্রকাশ করলাম না। আম্মু এইসব দেখে হাসতে হাসতে বলতে লাগলো, কী রে, তোর মধ্যে যে এত লজ্জা আছে আমি তো জানতাম না। বিয়ের কথা শুনলে তো মেয়েরা লজ্জা পাই, আর তুই কেন লজ্জা পাচ্ছিস? না আম্মু, বিষয়টা আসলে তা না। বিষয়টা হচ্ছে গিয়ে রিয়া কি এ বিয়েতে সম্মোধন জানিয়েছে? কারণ আম্মু আমাকে আর বাড়তি কোনো কথা বলতে না দিয়ে নিজেই বলতে শুরু করলো, দেখ, আমার বান্ধবী রিয়ার সাথে কথা বলেছে, ও বিয়েতে রাজি আছে। তাই তো আমরা দুই পরিবার একসাথে তোদের বিয়েটা ফাইনাল করেছি। আমাকে আর পাইকে খুশির ঠেলায় বন্ধুদেরকে ব্যাচেলার একটা পার্টি দিব এই ভেবে বাসা থেকে বের হয়ে যায়। কারণ যে আমার পছন্দের মানুষ, তাকে আমি বিয়ে করতে পারছি। এর থেকে বেশি খুশি আর কোনো কিছু হতে পারে নাকি? সবগুলো শালাকে কল করতেই ওরা হিমহিম করে চলে আসলো। কি রে, সে কখন থেকে বসে আছে, কেউ তো কোনো কথা বলছিস না। দেখ বন্ধু, আকাশটা কি সুন্দর, তাই না? ধুর শালা, তোরে কেউ কথা বলতে বললো নাকি? শালা হারামি, তুই তো বলেছিস কথা বল না, তাই তো কথা বললাম। এখন কথা বললাম দেখে দোষ হয়ে যায়? বাহ। ও, এখন তাহলে সব দোষ আমার, তাই না? আমি কি বলেছি? ঠিক আছে, সব দোষ আমার। না, তোর কোনো অন্যায় হতে যাবে। সবার মূল্যদাতা তো আমি না, সব আমি করেছি, তোর কোনো দোষ নেই। হ্যাঁ বন্ধু, আমি তো বুঝতে পারছি তোর সবগুলা আমার জন্য হয়ে গেছে। এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন তোরা কি করবি? যা করার আমাকে করতে হবে। ঠিক আছে, তোদের দুজনের বাড়ি গিয়ে গলাটা বাড়িয়ে দিই, তাহলেই তো হয়ে গেল। দূর হারামজাদারা, তোরা এইভাবে নিজেরা নিজেদের মতো কেন এত লাফালাফি করছিস? বিষয়টা তো আগে শোন। আমরা তো সেই অধীর আগ্রহে বসে আছি তোর মুখ থেকে কথা শোনার জন্য, কিন্তু তুই তো বলছিস না কিছুই। আসলে আমার আম্মু রিয়ার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি বাসা যাওয়ার পরে সব কিছু জানতে পেরেছি। বন্ধু, তাহলে তো তোকে ছাড়ছি না, আজকে তো পার্টি করতেই হবে। পার্টি করব, আমার কাছে টাকা নেই। আচ্ছা ভালো কথা, তোদের কোনো কাজ আছে নাকি? কবে ছুটি দিয়েছে? আগামীকাল তো কলেজ খুলবে। আজ দুদিন ধরে তো এভাবে মাছি মারতেছি। না, এই যে খোসাখুশি করতাছি, কাজ কাজ আর কই পাবো? কেউ কি আর কাজ দেয় রে? কাজের অভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছে। তাহলে চল আমার বাসায়,
আমার বাসায় কিছু কাজ করতে হবে, তোদেরকে নিয়ে যাই। তাহলে তো হয়ে গেছে। আমারও কাজের লোক আনতে বলেছে, তোরা থাকতে কাজের লোকের কী প্রয়োজন? তখনই আকাশ ফোনটা হাতে নিয়ে বলে উঠল, ওরে, আমার তো আম্মা বলেছিল আজকে নাকি আমার মাছ শেষ হয়ে গেছে, বাজারে যেতে হইব রে বন্ধু, অনেক বড় কাজ আছে। মনে চলে আসছে, ধন্যবাদ তোকে কাজটা মনে করে দেওয়ার জন্য। আরে আজকে যে আমি সাদিয়াকে এসএমএস দিতে ভুলে গিয়েছি। দাঁড়া, ফোনের ব্যালেন্স তো নাই, এখন কি করা যায়? একটু বাজার থেকে ঘুরে আসি। ঈশান দাঁড়া দাঁড়া, আমার তো ক্ষুধা লাগছে, আমার তো বাজারে যাইতে হইব রে। দাঁড়া, আমিও তোর সাথে যাচ্ছি। ঠিক আছে, তোরা যেহেতু যাবি না, সবার কাজ আছে, আমি তাহলে নিজে একাই মাল এনে খাই, তোরা সবাই বসে থাক। কথাটা শোনা মাত্রই সবাই দৌড়ে কাছে চলে আসে, এসেই বলতে শুরু করে, আরে প্রতিদিন তো মাছ খাই, আজকে একদিন না খেলে হবে, সমস্যা নাই, আমি একদম ফ্রি আছি, বল। আরে আমি যে বাজারে যে খাবো, আমার কাছে তো পকেটের টাকাই নাই, ভুলে গেলাম রে। আমি তো ভুলেই গেছি, আজকে তো সাদিয়া বাসায় নাই, তাহলে ওরে এসএমএস দেওয়ার প্রয়োজনও নাই। সব হারামজাদাগুলা কীভাবে ল্যাপলেট করে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিল হয়েছে 5,000 টাকা, সবাই যে যার মতো করে 1,000 করে দিয়ে দে। বন্ধু, তুই আমারে যদি মাইরা ফেলাস, তাহলে আমার পকেট থেকে একটা কানা করিও পাবি না। আর কারণ আমার কাছে তো টাকাই নাই। টাকার অভাবে কয়দিন যে খাই না, নিজেও জানি না। মানিব্যাগের চিপার মধ্যে যে কোথায় দিয়ে 5টা টাকা রাখছিলাম ভুলে গেলাম, খুঁজে পাচ্ছি না। 5টা টাকা যে কই গেল, শালার গত কিছুদিন আগে টাকা লোন করেছিলাম, এখন দেখি টাকা শেষ হয়ে গেছে, আবার রিচার্জ করব সেটা তো নাই। ঠিক আছে, তোদের কারো কাছে যদি টাকা না থাকে তাহলে আমি একাই খাবো, আর কি করব। আজ আমার টাকা নাই বলে বন্ধু তুইও গেলি ভুলে। টাকা ছাড়া জন্মালে বোঝা যায় পৃথিবীটা কতটা অসহায়। যদি টাকা থাকতো তাহলে কিনে নিতে পারতাম হাজারো বন্ধুর ভালোবাসা। শালা ইমোশনাল ডায়লগ মারো, তাই না? ঠিক আছে, তোরা যেহেতু টাকা দিবি না, তাহলে আমার কাছে যা আছে তা দিয়ে কিনে নিয়ে সবাই মিলেমিশে করি, চল। কি আর করার, সব হারামি মিলেমিশে একসাথে মাল খেতে লাগলাম। মাল খেয়ে সবাই তো একেবারে টাল হয়ে গেলাম। কোনো রকম আম্মুকে কল করে বলেছি আজকে রাতে রোদ্রের সাথে থাকবো, তাই আর রাতে রোদ্রের বাসায় সবাই ঘুমিয়ে পড়ি। সকালবেলা আন্টি নাস্তা দিলে সবাই নাস্তা করে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। একটু সময় পর কলেজেও চলে আসি। বন্ধু, অনেকদিন পর কলেজে এসে খুব ভালো লাগলো, এভাবে মাঝে মধ্যে কলেজে আসার দরকার। আমার তো কলেজে না এসে শুধু আড্ডা দিই। হ্যাঁ রে বন্ধু, তোর জন্যই তো আমরা ধরা খাই। আমার আম্মার কাছে কত বকা যে শুনেছি কলেজে যায় না বলে, আর ওই গণিত টিচারকে তো এক্সামের আগে বের করে দিয়েছি। এখন মনে হয় নতুন কেউ এসেছে। আমাদের কলেজের মধ্যে সব টিচাররাই আমাদেরকে ভয় পায়, ওই হারামজাদা শুধু আমাদেরকে ভয় পেত না, তাই দিলাম ইচ্ছে মতো বাস। এখন যে আসবে সে ভালো হলেই হবে। ভালো ভালো না হয়ে কি উপায় আছে? হারামজাদা যদি বেশি ইটিস পিটিস করে, তাহলে একবারে উপরে পাঠিয়ে লঞ্চে করে পাঠাইয়া দিব। তখনই মেন গেটের দিকে খেয়াল করলাম, দেখলাম একটা মেয়ে। যে মেয়ে গেট দিয়ে আসে কলেজের সবাইকে চেনা, কিন্তু মেয়েটাকে চিনতে পারলাম না। ভালো করে তাকাতে মেয়েটার চোখ দুটো আমার চোখে নজরে পড়ল, কারণ মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আমার দিকে তাকাতে আমার বুকের মধ্যে কেমন জানি হার্টবিট বেড়ে যেতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না কেন এমনটা হচ্ছে। আমি ভালো করে তাকাতেই খেয়াল করলাম মেয়েটা আর কেউ না, সেদিনে ঝগড়া করা ওই মেয়েটা। মেয়েটাকে ওই দিনও আমার কাছে আসাতে আমার বুকের ভেতর হার্টবিটটা কেমন জানি বেড়ে গেল। মেয়েটা অসম্ভব সুন্দরী, কিন্তু আমার কখনো এমন ফিল হয়নি কোনো মেয়েকে দেখে, কিন্তু মেয়েটাকে দেখে যেমনটা হয়েছে। তখনই আকাশ চিৎকার করে বলে উঠল, বন্ধু, আজকে কার মুখ দেখে উঠেছি আল্লাহই জানে, কারণ মনে হচ্ছে কলেজের মধ্যে আমাদের খারাপ সময় চলে আসছে। সাদিয়া, তোমার কি হবে গো? তোমার জানটা তো মনে হচ্ছে ওই শাকচুনি মাইয়া শেষ করে দিবে। হ্যাঁ বন্ধু, মাইয়াটাকে দেখলে আমারও খুব ভয় লাগে, যে ডেঞ্জারাস একটা মাইয়া। ওর মতো মনে হয় আর দুটো মাইয়া আমি আমার লাইফে দেখি নাই। তো কি হয়েছে? ও যদি ডেঞ্জারাস হয় আমিও কম নাকি? আমি ওর থেকে বেশি, দেখি ও কি করতে পারে। আরও কিছু সময় কথা বললাম, এরপরে ক্লাসের দিকে গেলাম। ক্লাসে গিয়ে হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ ক্লাসের মধ্যে ওই মেয়েটা ক্লাস নিচ্ছে। তার মানে ম্যাথ টিচারকে বের হয়ে যাওয়ার পরে এই মেয়েটা এই কলেজে টিচার হয়ে এসেছে। আমি ভাবতেও পারি নাই যে ও আমাদের ম্যাম হবে। আমি ভেবেছিলাম হয়তোবা ও আমাদের সিনিয়র, তাই এখানে পড়াশোনা করার জন্য অ্যাডমিশন নিয়েছে। কিন্তু আমার যে চিন্তা ধারণা সব কিছু ভুল প্রমাণিত হয়েছে।
আমাদেরকে বাইরে দেখে তখনই মেয়েটা বলে উঠল, হাতের ঘড়িটা দেখেছো কয়টা বাজে? তোমাদের ক্লাস কখন শুরু হয়ে গিয়েছে আর তোমরা বাইরে বসে আড্ডা দিচ্ছ বখাটে ছেলের মতো। দেখুন ম্যাম, আমরা একদম বকেটে না, আর আমরা আড্ডা দিচ্ছি না, আমরা তো জাস্ট স্টাডি করছিলাম। তুমি না আমাকে জ্ঞান দিতে এসো না, বুঝতে পেরেছো? এখন যেহেতু তোমরা দেরি করে এসেছো তাই কান ধরো। আর তোমরা এখন আমার ভালোই জানো, মেয়েদের রাস্তাঘাটে তোমাদের ইফটিচিং করা আমি বের করছি। অসম্ভব, আমার একটা মান সম্মান আছে, আমি কখনোই কান ধরবো না। আর আপনি নিজেকে কি মনে করেন? টিচার হয়েছেন তো কি হয়েছে, যা বলবেন তাই করতে হবে নাকি? জিও বস জিও, তুমি তো আমাদের গরু, না মানে গুরু। এই না হলে আমাদের বন্ধু তুই চালিয়ে যা, আমাদের সাথে যে লাগতে আসছে, আমরা হচ্ছি কলেজের লিডার, আমাদের সাথে পাঙ্গা নেওয়ার ফলটা তুই দেখিয়ে দে বন্ধু। তখন মেয়েটা আমার সামনে বরাবর হয়ে দাঁড়িয়ে শার্টের কলারটা ধরে বলল, মেয়েটা আমার থেকে 2 ইঞ্চি কম হবে, কারণ মেয়েটা আমার একেবারে বুকের মধ্যে এসে পড়ে। কি বলি তুই? মেয়েটার কথা বলাতে আমার আবারও বুকের মধ্যে কেমন যেন হার্টবিটটা বেড়ে গেল, কারণ আমার কখনো এমনটা হয়নি। আমার কোনো মেয়েকে দেখে এমন ফিল হয়নি। আবার কেন জানি না মনে হয় আমাকে আমার কোনো আপন মানুষ শাসন করতে আসে। আমি নিজেও জানি না, আমার অজান্তে আমার হাত দুটো আমার কানের সামনে এসে দাঁড়িয়ে গেল। দেখতে পেলাম আকাশ, ঈশান, রুদ্রসহ হাসছে। আমি বুঝতে পারছি না ওরা কেন হাসছে। যখন খেয়াল করলাম তখন দেখলাম আমি কান ধরে আছি। এটা দেখা মাত্রই আমি কানটা ছেড়ে দিয়ে ওখান থেকে বের হয়ে যাই। কি রে, তোর কি হলো? এমন করলি কেন? স্যার, আমিও তো বুঝলাম না বিষয়টা। আমি জানি না, মেয়েটার সামনে গেলে আমি যেন কোথায় হারিয়ে যাই। আমার মনে হয় ও যেন আমার অনেক চেনা পরিচিত। তখন ওদের সব বিষয়টা খুলে বলি। সব শুনে রৌদ্র বলে ওঠে, মামা সত্যি বলতে মেয়েটার না মানে ম্যাম কিন্তু ন্যাচারাল সুন্দরী, তাই হয়তো বা তোর কাছে ওনার আশায় এমন লাগতে পারে। এমন কি করে হয়? আমার তার আগে এমন কখনো হয়নি। এমন হয়নি তা বুঝতে পারছি, কিন্তু এমন তো হয়েছে, এখন কি করবি? আমি আমার জেলায় মরছি আর তোরা মজা করছিস। আসলে আমার কাছে কেমন যেন পরিচিত লাগে। শালা ম্যাম কম করে হলেও তোর থেকে 4 বছরের বড় হবে। তোর তাহলে মাথায় সমস্যা হয়েছে। আরে ভাই এসব বাদ দে তুই, ওই মেয়ে আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছে, তা ভাব কি করা যায়। ঠিক বলেছিস, কিছু তো করতে হবে। একটা বুদ্ধি পেয়েছি, শোন। সবাইকে প্ল্যানের কথা বলি, প্ল্যান মোতাবেক সবাই হাজির হয়। আকাশকে বলেছিলাম একটা প্লাস্টিকের সাপ নিয়ে আসতে। আচ্ছা রৌদ্র, মেয়েটার নাম কি রে? দুরারামজাদা, মেয়ে যদি ম্যাম হবে আর ওনার নাম নীলা। বাহ, অনেক সুন্দর নাম তো। শালা সুন্দর ছাড়, দেখ ম্যাম আসছে, কাজ শুরু কর। আকাশের কথা শুনে নীলা ম্যাম যখন রাস্তা পার হবে তখন এই প্লাস্টিকের সাপটা তার ঘাড়ে মারি। তখনই নীলা চিৎকার করে। নীলা এতটা ভয় পায় যে সে ওখানে সেন্স হারায়। নিলয় ম্যামকে ধর, পড়ে যাচ্ছে। উনি তো ভয়ে সেন্স হারিয়ে ফেললো। আমি গিয়ে নীলাকে আমার বাহুতে ধরলাম। পড়ে যাওয়ার থেকে আমার কেমন জানি শরীরটা শীতল বাতাসে ছুঁয়ে গেল। কাজটা করা ঠিক হয়নি, ম্যামকে তার বাসায় দিয়ে আসি। আমি পারবো না, এটা নিলয়ের প্ল্যান, আমি গেলাম। বন্ধু, আব্বু বাসায় যেতে বলছে। দাঁড়া, আমিও আসছি। সব শালা আমাকে গ্যারা কোলে ফেলে দিয়ে সব নিজের মতো কেটে পড়েছে। কি আর করার। আমি নীলা ম্যামকে নিয়ে তার বাসায় গেলাম। বাসায় কেউ নেই। একটা মহিলাকে দেখলাম। উনি বললেন ম্যামের মা বাবা কেউ নেই, উনি ম্যামের সব কাজ করে দেন। কি করব, বল যেহেতু করেছি তাই নিজেই ম্যামকে কোলে নিয়ে তার রুমে দিয়ে আসলাম। খুব গিল্টি ফিল হচ্ছে। ম্যামের চোখে পানি দিকে ওনার হুঁশ ফিরে আসে। তখন আমাকে দেখে বলে ওঠে, আমি কোথায়? আমি কি মারা গেছি? আপনি এখানে কেন? আমার খুব হাসি পাচ্ছে ওর বাচ্চাদের মতো কথা শুনে। ও এতটা ভয় পেয়েছে যে ওর হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এত বড় একটা মেয়ে বাচ্চাদের মতো কাণ্ড করছে। দেখুন, আপনি ভয় পাবেন না। আসলে আমি ওই সময় আপনার গায়ে প্লাস্টিকের ছাপটা ছড়িয়ে মেরেছিলাম, তার জন্য আমি দুঃখিত। বিষয়টা যে এতটুকু গড়িয়ে যাবে আমি ভাবতেও পারিনি। নীলা কথাটা শুনে কিছু বলল না, চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি ঠিক বুঝতে পারলাম নীলা ম্যাম আমার উপর রেগে আছে। একটু সময় পর কাজের মহিলাটা এসে বলল নীলা ম্যাম নাকি সারাদিন কিছু খায়নি, তাই ওনাকে বলেছিলাম খাবারটা নিয়ে আসতে। কাজের মহিলাটা আমার হাতে খাবার দিতেই আমি নীলার
মুখে দিতে নীলা চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। কি হয়েছে? হা করুন। আপনি সারাদিন কিছু খাননি, না খেলে আপনার শরীর খারাপ করবে। নীলাও বাধ্য মেয়ের মতো আমার হাতে খাবার খেতে লাগলো, আর কেমন জানি আমার চোখে তাকিয়ে রইল। আমি বেশ অবাক হলাম, কারণ আমার এমন কাণ্ডে নীলা আমাকে একটা ধমকও দিল না, কোনো কথাও বললো না, চুপ করে আমার হাতে খাবার খেলো। আমি খাবার খাওয়ানো শেষ করে ওনাকে বললাম এখন শুয়ে পড়তে। এরপর আমি নীলা ম্যামের বাসা থেকে চলে যাই। আমার তো এটা মনে হচ্ছে নিলয়কে ধরে ওর প্যান্ট খুলে রেখে দিবে। ভাই তোরা ওকে নিয়ে মজা করছিস? দেখ, ওর যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমাদের একটাকেও ছাড়বে না, সবাইকে কেলিয়ে দেবে। শালা, ওর প্ল্যানের সাথে তুই তো সাই দিয়েছিলি, আমরা কি এসবের মধ্যে ছিলাম নাকি? না, তোমরা তো দুধে ধোয়া তুলসী পাতা, তোমরা কিছুই জানো না। এখন তো সব দোষ আমার মধ্যেই তোমরা ফেলছো। দেখ বন্ধু, রুদ্র, এখন যদি আমরা এখানে বসে নিজেদের মধ্যে ঝগড়া করি তাহলে হবে না। চল নীলাদের বাসায় গিয়ে দেখি নিলয়ের কি হাল হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল তাহলে আমরা সবাই গিয়ে দেখি ওর কি হয়েছে, নাকি কিছু করেছে, নাকি এমনি এমনি ছেড়ে দিয়েছে, নাকি অবশ্য এমনি ছেড়ে দেওয়ার পাত্রী নীলামেম না। নীলাদের বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম রৌদ্র, ঈশান, আকাশ সহ সামনের দিকে আসছিল। শালাদেরকে দেখে তো আমার মাথা গরম হয়ে যায়। পাশ থেকে একটা লাঠি নিয়ে দিলাম দৌড় ওদেরকে পেটানোর উদ্দেশ্যে। চাচা, বাঁচতে চাইলে আপন প্রাণ বাঁচা। আমি তো পালালাম, নীল তো রেগে আছে। আজকে পেলে ও মনে হয় হাড্ডি গুড্ডি সবগুলো ভেঙে ফেলবে। আমি তো গেলাম ভাই। বেইমান বন্ধু, তুই আমার জন্য দাঁড়া, একটিবারের জন্য দাঁড়া, আমারও তো প্যান্ট খুলে পিটাইবো। বন্ধু, তোরা আমার রাইখা যাইস না। আমার কিন্তু সাদিয়ার সাথে আজকে দেখা করার কথা ছিল। ওর সাথে যদি আমি দেখা করতে যাই, এমন অবস্থায় ও তো আমার সাথে ব্রেকআপ করে ফেলবো। বন্ধু, তোদের দোহাই লাগে, আমার জন্য দাঁড়া। শালা সবগুলো দৌড়ে বেঁচে গেছে। যদি একবার হাতের কাছে পেতাম তাহলে সবগুলোরে পিটিয়ে সোজা করে ফেলতাম। এরপরে ওখান থেকে বাসায় চলে যাই। আমার আর রিয়ার বিয়েটা আমাদের বাড়িতে হবে, তাই রিয়ার সব আত্মীয় স্বজনও এখানে চলে এসেছে। বিয়ের আগে রিয়ার সাথে দেখা করা যাবে না, আম্মু বলে দিয়েছে। দেখতে দেখতে 5 দিন কেটে গেছে, বিয়ের আর 1 দিন বাকি আছে। রৌদ্র, আকাশ, ঈশান ওরা 3 জনে আমার বিয়েতে ভরপুর কাজ করতে লাগলো। আজকে আমার জীবনের সব থেকে খুশির দিন, কারণ আমি যাকে ভালোবাসি তাকে আমার নিজের করে পাবো। কয়েকদিন কলেজে যাওয়া হয়নি, এর মধ্যে বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছে। এখন সবাইকে ইনভাইটের কার্ডটা দিয়ে আসতে হবে। রাতে ভরপুর কাজ করে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে গরম পানি দিয়ে গোসল করছি আর গান গাচ্ছি। বন্ধু যখন রাস্তা দিয়ে হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। কি এমন বেসুরা গলায় গান গাইতেছে? মনে হচ্ছে যে কোনো একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে। ওই কুত্তি, তুই হচ্ছিস কুত্তি, আমি কেন ঘেউ ঘেউ করতে যাব? আরে আমি কেন কুত্তার মতো ঘেউ ঘেউ করব? তুই আমার গানের প্রতিভা জানিস? শোন, তোর গান শুনলেই মরা মানুষও জিন্দা হয়ে যাবে। আর তোর যে করা, বাপরে, এর থেকেও কুদ্দুস কাকার ছেলে ভালোই গান গাইতে পারে। সে তো তোর থেকেও ভালোই গায়। চুপ পেতনি, তুই আমার গানের প্রশংসা করবি না তা আমি ভালো করে জানি, কিন্তু আমার অডিয়েন্স ঠিকই আমার গানের প্রশংসা করবে। আমি কিন্তু সব কিছু বলে দেব। তুই যে আজকে 5 দিন পর গোসল করতে এসেছিস। তোর মতো তো আমি সারাদিন আজাইরা থাকি না যে টুইট করে ঘুরে বেড়াবো। আমি তো কাজে ছিলাম, তাই না? ভাইয়া, তুই যে কত চাপাবাজ তা আমি ভালোই জানি। তোর কি এমন কাজ ছিল যে কাজের জন্য তুই মাত্র 10 মিনিটের জন্য গোসলটা করতে পারিসনি? তা বলে আজ কয়েকদিন? না, তুই এই কাজে ছিলি, কিন্তু প্রত্যেক বছরে তো সেটা করতে তোরে আমি গোসল করতে দেখিই না। তারা আজকে তোর আমি খবর করে দিব। আমার মুখে মুখে কথা বলিস, আমার নামে মিথ্যা অপবাদ চলাস, তাই না? আমো দেখো, তোমার আদরের বাদর ছেলে আমাকে মারতে আসছে। কি রে, তোরা এভাবে কি বাচ্চাদের মতো শুরু করে দিয়েছিস? আজ বাদে কাল তোর বিয়ে, নিলয়। তুই এখন কেন করছিস? তুই এমন কেন করছিস? আচ্ছা যা, আজকে তো তুই কলেজে যা। কলেজে গিয়ে সবাইকে ইনভিটেশন কার্ড দিয়ে আয়। আকাশের রৌদ্র ওরা সবাই কাজ করতে গিয়েছে, কারণ বিয়েটা সেন্টারে হবে। তাই সকালবেলা রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় পর কলেজে পৌঁছালাম। কলেজে গিয়ে সব স্যার ম্যামকে আমার বিয়ের কার্ডটা দিলাম আর আসার জন্য অনুরোধ জানালাম।
কিন্তু কোথাও নীলা ম্যামকে দেখতে পেলাম না। হঠাৎ করে চোখ পড়লো ক্যাম্পাসে বটগাছের সামনে বসে আছে নীলা ম্যাম। আমি সামনে যেতে কেমন জানি আমার দিকে হকচকে উঠে আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নিলয়, তুমি এতদিন কেন কলেজে আসোনি? না আসলে ম্যাম, ওই দিনের জন্য আমি আসলেই দুঃখিত। আরে এসব কি বলছো? আমি তো সেই কবেই তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু তুমি কেন কলেজে আসোনি? ম্যাম, আমার বিয়ে ঠিক হয়েছে। আমি আমার বিয়ের কার্ডটা আপনাকে দিতে এসেছি। প্লিজ আপনি যদি আমার বিয়েতে আসেন আমি খুব খুশি হব। তোমার বিয়ে মানে বুঝলাম না আমি। জি ম্যাম, আমারই বিয়ে আগামীকালকে। আমি স্পষ্ট দেখতে পেলাম নীলার চোখ দিয়ে কেমন জানি পানি পড়ছে। ওর কেমন জানি অস্বস্তি লাগা শুরু করেছে। আমি বুঝতে পারছি না আমার বিয়ের কথা শুনে উনি কেন এমন করছেন। ম্যাম, আপনার কি কিছু হয়েছে? আপনার চোখে পানি কেন? না, আমার মনে হয় চোখে কিছু পড়েছে। তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমার বিয়েতে হাজির হব। কথাটা বলে ম্যাম আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না, সোজা ওখান থেকে বের হয়ে যায়। বিষয়টা আমি কিছুই বুঝতে পারলাম না। এমনটা না যে ম্যাম আমাকে আগে থেকে জানে, মাত্র কিছুদিন হয়েছে আমাদের জানাশোনা হয়েছে, কিন্তু ওনার সাথে কথা বলে আমার মনে হয় উনি আমার অনেক দিনের চেনা, খুব পরিচিত একজন মানুষ। দেখতে দেখতে বিয়ে দিনটা চলে এসেছে। পুরো সেন্টার জুড়ে মেহমান। একটু পর দেখলাম নীলা ম্যাম একটা নীল রঙের শাড়ি পরে এসেছে। ওনার দিকে তাকিয়ে আমি যেন চোখটা ফেরাতেই পারছি না। ওনাকে দেখতে কি যে মায়াবী লাগছে বলে বোঝাতে পারবো না, এক কথায় পরীর মতো। আমি রেডি হয়ে আকাশ, ঈশান, রুদ্রসহ আমরা গাড়িতে করে সেন্টারে চলে এসেছি। রিয়াকে সাজানোর জন্য পার্লারে নেওয়া হয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন বিয়ে পড়ানোর সময় হয়েছে। সকাল হয়ে সন্ধ্যা বেরোলো এখনও, কিন্তু রিয়া পার্লার থেকে আসলো না। আমি রিয়াকে কল করছি, কলটা বন্ধ বলছে। বুঝতে পারছি না ওর কোনো কিছু হয়নি তো। তখন একটা ছেলে হাতে একটা খাম নিয়ে আমার কাছে এসে বলল, এটা আপনার জন্য। খামটা খুলে দেখি ভিতরে একটা চিঠি লেখা আছে। চিঠিটা খুলে পড়তে লাগলাম। পড়তেই আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। নিলয়, তুই কি ভেবেছিলি আমি তোকে বিয়ে করব? তুই আমাকে পুরো কলেজের সামনে অপমান করেছিস। তোর কি মনে হয় এত অপমানের পরও আমি তোকে বিয়ে করব? তোর কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? আমার বয়ফ্রেন্ড আছে। এ বিয়েতে আমি শুধু রাজি হয়েছি তোকে উচিত শিক্ষা দিব বলে। তুই আমাকে যেভাবে কলেজে সবার সামনে অপমান করেছিলি, আজ আমি সেভাবে তোকে তোর বিয়েতে সব আত্মীয় স্বজন সবার সামনে তোর সব মান সম্মান আমি শেষ করে দিয়েছি। তোর অপমানের কথা আমি ভুলিনি। এখন তোকে যে অপমানটা করেছি সেটা হচ্ছে তোর সারা জীবনের জন্য। তোকে এখন আর কোনো মেয়ে কখনোই বিয়ে করবে না, কারণ মানুষ বলবে যে ছেলের বিয়ে থেকে মেয়ে চলে যায় সে ছেলে কখনো ভালো হতে পারে না। রিয়ার চিঠিটা পড়ে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার যেন শরীরের মধ্যে বিন্দু পরিমাণ শক্তি নেই। আমি কি করব বুঝতে পারছি না। মাটিতে লটিয়ে পড়লাম। সবাই আমাকে ধরল। এত সময় চিঠিটা পড়ে কারো বোঝার বাকি নেই আমার এমন অবস্থা হওয়ার কারণটা কি। বন্ধু, তুই এভাবে ভেঙে পড়িস না, তুই শক্ত হ। ওর সাহস কি করে হয় তোর সাথে এমন করার? এখন বলার সময় নেই, এমনি ওর সেন্স কাজ করছে না, তার উপরে এত মেহমান। আশপাশের আসা মেহমানরা বলতে শুরু করলো, ছেলে মনে হয় ভালো না তাই মেয়েটা পালিয়ে গেছে। আবার কেউ বলে ছেলের মধ্যে মনে হয় সমস্যা তাই মেয়ে চলে গেছে। এই মুহূর্তে কি এই ছেলেকে কেউ বিয়ে করতে চাইবে? আমার মনে হয় না কখনো এই ছেলেকে কেউ বিয়ে করবে। সবাই যার যার মতো নিজেদের কথা বলে যাচ্ছে। এখন আমাকে অপমান করছে। এর মধ্যে আম্মু অজ্ঞান হয়ে পড়ে যায়। আম্মুকে নিয়ে নীলা ভিতরে নিয়ে যায়। আমি শুধু নীরব দর্শক হয়ে সবার অপমান শুনে যাচ্ছি, কারণ আমার এখানে কিছু বলার নেই। তাই তো মাথা নিচু করে চুপ করে সব কিছু শুনে যাচ্ছি। তখনই নীলা ভেতর থেকে বের হয়ে বলতে শুরু করে, আপনারা কি শুরু করেছেন? একদম চুপ করুন। আপনাদের একটা সমস্যা আছে। আপনারা না জেনে না বুঝে একজন মানুষকে দোষারোপ দিতে এত মূর্তি ভাবেন। নীলার কথাটা শুনে যত মেহমানরা ছিল সবাই চুপ হয়ে যায়। নীলা আবার বলতে শুরু করে, আসলে না, আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, আমরা কখনো কারো দোষ অন্যায় যাচাই বাছাই না করে যে কাউকে দোষারোপ করে ফেলি। এটাই হচ্ছে আমাদের এই সমাজের সব থেকে বড় অন্যায়। আমরা আজকে এই ছেলেটাকে কত কিনা বলেছি এর দোষ আছে, এর অন্যায় খারাপ, তাই জন্য মেয়েটা চলে গেছে।
আমাদের আসলে সমাজটাই না এমন। এই ছেলেকে কে বিয়ে করবে না? হ্যাঁ, এই ছেলেকে আমি বিয়ে করব। নীলার কথা শুনে আমি হা করে নীলার দিকে তাকিয়ে রইলাম। আব্বুর দিকে তাকালাম, দেখলাম নীলার কথা শুনে আব্বু যেন একটু স্বস্তি ফিরে পেল। কাদি সাহেব এসে আমার সাথে নীলার বিয়ে পড়িয়ে চলে গেল। এরপরে সবাই মিলে বাসায় চলে আসলাম। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না। ছাদে দাঁড়িয়ে আছি আর একটার পর একটা সিগারেট টানছি। কখনো কল্পনা করতে পারিনি রিয়া তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এমন একটা ক্ষীণ কাজ করতে পারে। নিজের কষ্টগুলো বোঝানোর সেই সাধ্য মনে হয় হারিয়ে ফেলেছে। রিয়ার প্রতি এখন শুধু ঘৃণা কাজ করছে। তখন পেছন থেকে কাঁধে হাত দেয়, তাকিয়ে রইলাম। দেখি জীবনের মোড়টা যে এভাবে ঘুরে যাবে কখনো কল্পনাও করতে পারিনি। আমার সাথে এমন কিছু ঘটে যাবে তা আমি কখনো আশাও করিনি। নীরবতা বজায় রেখে ছাদের এক কোণে হেলান দিয়ে বসে আছি আর দূরে থাকা ওই আলোকিত চাঁদে দেখতেছি আর তার মোহনীয় রূপ দেখছি। রিয়াকে আমি মন থেকে ভালোবেসেছিলাম। এখন আমি ওকে যতটা না ভালোবাসি তার থেকেও আমি ওকে সব থেকে বেশি ঘৃণা করি। আজকে ওর জন্য আমার পুরো পরিবারকে এই পুরো সমাজের সামনে অপমান হতে হয়েছে। আমার বান্ধবীও কিছু করার ছিল না। সে আমাকে অনেক বুঝিয়েছে, আম্মুর কাছে মাপ চেয়েছে, কিন্তু তাদের তো কোনো অন্যায় নেই। সব দোষ আমার কারণে, আমার জন্যই তো রিয়াজ এমনটা করেছে। কিন্তু আমি কল্পনা করিনি ও একটা সাধারণ কথার জন্য আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারে। দেয়ালে হেলান দিয়ে কথাগুলো ভাবছি, তখনই পেছন থেকে কেউ কাঁধে হাত দিতে আচমকা চমকে ওঠে। পেছনে তাকাতেই দেখি রৌদ্র, আকাশ, ঈশান সহ দাঁড়িয়ে আছে। তখন ওরা বলে উঠল, আমরা জানি তোর সাথে যা ঘটেছে তা একদমই ঠিক হয়নি। ওই মেয়েটা তোর সাথে এমন করাটা একদম উচিত হয়নি। তুই তো কোনো অপরাধ করিসনি, তারপরও মেয়েটা তোর সাথে এমনটা করলো, কিন্তু তুই ওকে নিঃস্বার্থের মতো ভালোবেসে গিয়েছিলি। আসলে বন্ধু, মানুষ সবসময় ভুল মানুষকে নিজের আপন করে ভালোবাসে। ভালোবাসাটা এমন একটা মোহ যে একবার সেবন করে তাকে পুরো আকৃষ্ট করে ফেলে। মন খারাপ করার কিছুই নেই, এখন আর কি আসে। আর সব কিছু মেনে নিয়েছে, থাকতে পারে, বাঁচতে পারে, এটা হচ্ছে জীবন। আমাদের জীবনটাই এমনই, কারো মাঝে লুকিয়ে থাকে হাজারো কষ্ট, কারো মাঝে লুকিয়ে থাকে হাজারো দুঃখ। আর বেদনা চাপা কেউ কখনো মুখে বলে প্রকাশ করতে পারবে না, তা সবসময় তারা নিজের মনের ভিতরেই লুকিয়ে রাখে। ভুল মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসলে ধোঁকা ছাড়া আর কিছু পাওয়া যায় না রে বন্ধু। স্বার্থপর মানুষরা সব সময় ছলনাময়ী হয়, ওদেরকে কখনো বোঝা যায় না। কিন্তু যে প্রকৃত ভালোবাসার মানুষ, সে সব সময় বিপদে পাশে থাকবে, তোর দুঃখে কষ্টের ভাগিদার হবে। আমি মনে করি তুই এসব চিন্তা বাদ দিয়ে এখন সুন্দর করে নীলা ম্যামের সাথে তোর জীবনটা গুছিয়ে নে। তুই ভুলে যাবি না তোর বিপদের সময় উনি তোর সামনে এসে দাঁড়িয়েছিল, আর কেউ একটা কথা বলেনি, শুধু নীলা ম্যাম তোর পাশে দাঁড়িয়েছিল। ওই মানুষটা একমাত্র যে কিনা তোর পক্ষ হয়ে কথা বলেছিল। আমিও তাই মনে করি। তুই এসব কিছু ভুলে গিয়ে এখন নতুন করে সংসার কর। তোরা যা বলছিস তা ঠিক, কিন্তু বন্ধু, আমার জীবনটা এখন মোমের মতো হয়ে গিয়েছে। যখন মোমে আগুন হয় তখন মনটা আস্তে আস্তে গলে। যখন মোমের শেষ সীমান্ত পার হয়ে যায় তখন তুই হাজার চেষ্টা করলেও ফু দিয়ে নেবে না, কারণ তো শেষ হয়ে গেছে। আমার জীবনটা এখন তেমনটাই, শুধু পড়ে আছে মোমের ছাইগুলো, আর কিছুই না। আমি হাজার চেষ্টা করলেও মোমের ছাইগুলো করিয়ে জোড়া দিতে পারবো না। ভেঙে যাওয়া কাজটা যদি জোড়া দেওয়া যায় তাহলে এটা তো তোর জীবন। দেখ, আমরা তোর উপর বিশ্বাস রাখি, তুই ডিসিশন নিবি, একটু ভেবেচিন্তে নিবি, যেহেতু দ্বিতীয়বার তোকে আবার পস্তাতে না হয়। এসব বলে ওরা ওখান থেকে চলে যায়। আমি আর কিছুক্ষণ ছাদে থেকে নিজের রুমে যাই। রুমটা সুন্দর করে সাজানো আছে। আজকে যে খাটের মধ্যে বসে থাকার কথা সে হচ্ছে রিয়া। আমি সুন্দরভাবে রোমান্টিক মোডে এসে রিয়ার ঘোমটাটা খুলব, কিন্তু আজকে আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে চলে গিয়েছে আমাকে চির নিদ্রায় ফেলে। দরজা খুলে রুমে প্রবেশ করতেই তখন খাট থেকে নীলা নেমে আসে আমাকে সালাম করার উদ্দেশ্যে। আমাকে যখনই পা ধরে সালাম করবে আমি তখনই ওনাকে ধরে বললাম, দেখুন, এসব করার প্রয়োজন নেই, আর আপনি আমার সিনিয়র। তার থেকেও বড় কথা, আপনি আমার কলেজের ম্যাডাম। আমি কল্পনাও করতে পারিনি আপনার সাথে আমার বিয়ে হবে। আমি জানি আপনি আমার মান রাখার জন্য আমাকে বিয়ে করেছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আমি হয়তোবা আপনাকে স্বামীর অধিকারটা দিতে পারবো না। আমি জানি না আপনি আমাকে কি বোঝাতে চাইছেন,
কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস বলবো। আপনারা যতদিন আমাকে আপনার স্ত্রী হিসেবে মানছেন, আমি কোনোদিনই আপনার কাছে এসে আমার স্ত্রীর অধিকার চাইবো না। কথাটা শুনে আমি নিশ্চুপ হয়ে যাই। আমার মুখ থেকে কোনো কথা আসে না। আচ্ছা, আপনি ওপরে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। না, আমি নিচে ঘুমাতে পারবো, আপনি উপরে ঘুমান। আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন, সমস্যা নেই। স্বামীকে কখনো কেউ নাম ধরে ডাকে না, আপনি চাইলে উপরে ঘুমাতে পারেন। আর কিছু বললাম না, মাঝখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা কারো নরম স্পর্শে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম নীলা গোসল করে এসে আমার সামনে আমার হাত ধরে আমাকে ডাকার চেষ্টা করছে। আমি তো এক দৃষ্টিতে নীলার মায়াবী চেহারা দিকে তাকিয়ে আছি। আমি ভাবতেও পারিনি মেয়েরা যে ভেজা চুলে এত সুন্দরী হয়। আমি যেন নীলার চোখে চোখই ফেলতে পারছি না, এক মনে ওর দিকে তাকিয়ে আছি। নীলা একটু লজ্জা পেয়ে ওখান থেকে বের হয়ে চলে গেল। তখনই নিলয়, আর কত সময় ধরে ঘুমাবি? নীলামা সে সকালবেলা উঠে নাস্তা বানিয়ে রেখেছে, তুই ঘুম থেকে ওঠ, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি। নীলা পর্যন্ত এখনো নাস্তা করেনি। আম্মু, তুমি বোঝো না, ভাইয়া সুন্দরী একটা বউ থাকতে এখন কি আর ঘুম থেকে উঠতে মন চাইবেই নাকি? বিছানা থেকে উঠে মিষ্টি কান ধরে বললাম, ভালোই তো কথা শিখে গিয়েছিস, পেতনি কোথাকার। ভাইয়া, একদম তুই আমাকে পেতনি বলবি না। আমি কিন্তু বড় হয়েছি, আমি এখন পিচ্ছি না। পিচ্ছিকে পিচ্ছি বলবো না তো কি করব? আর তুই তো এখনো প্রস্রাব করে দিস বিছানার মধ্যে। কথাটা শোনা মাত্রই মিষ্টি আমাকে দৌড়াতে লাগলো মারার জন্য। আমাদের এমন মিষ্টি ঝগড়া দেখে নীলা হাসতে লাগলো। একটা সময় পর ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি নীলা খাবার টেবিলে বসে আছে। নীলা সবাইকে খাবার দিয়েছে, আব্বু আম্মু সবাই খাবার খাচ্ছে। আমি এসে বসতে আমাকে নাস্তা বেড়ে দিল। দেখ বাবা, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আর এমনিতে ওই মেয়েকে পছন্দ ছিল না, আমার এমন সংসারের মেয়ে পছন্দ ছিল। তুই শুধু ওই মেয়েটাকে পছন্দ করতি বলে আমি বিয়েতে রাজি হয়েছি, নয় কিন্তু আমিও ওই বিয়েতে রাজি ছিলাম না। এসব কথা বাদ দাও। আল্লাহ পাক আমার ছেলের কপালে কখনো খারাপ কিছু লিখেনি, তাই তো নীলামায়ের মতো এমন একটা ভালো মেয়ে আমার ছেলের বউ হিসেবে আমি পেয়েছি। এতে আমি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। হ্যাঁ, আমিও খুব খুশি, কারণ নীলিমাকে আমার খুবই পছন্দ হয়েছে। বয়সে তোর থেকে 4 বছর হলে কি হয়েছে, মানুষ সিনিয়র মেয়েকেও বিয়ে করে, কোনো সমস্যা নাই। আমি আব্বু আম্মুর কথা শুনছি আর খাবার খাচ্ছি। আমি কিছু বললাম না, মাথা নিচু করে চুপ করে রইলাম। নীলার দিকে তাকিয়ে দেখলাম ও লজ্জা পাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমাদের বিয়ে হয়েছে কিন্তু এতে আমার মনে হচ্ছে নীলা জানি কেমন একটা খুশি খুশি লাগছে। এর কারণটা আমি বুঝে উঠতে পারছি না। খাওয়া দাওয়া শেষ করে আব্বু আম্মাকে বললাম, আব্বু আমি একটু বাইরে যাব, কাজ আছে। এটা বলে উঠে চলে গেলাম। তখন নীলা পেছন থেকে ডেকে বলল, এই যে 1 মিনিট দাঁড়ান, আপনার শার্টের কলারটা ঠিক করে নিই, আমি শার্টের বোতামটা লাগিয়ে দিচ্ছি। আমার শার্টের বোতামটা যে উল্টো পাল্টা লেগে আছে আমি নিজেও জানি না। তখন নীলা এসে আমার শার্টের বোতামটা ঠিকভাবে লাগিয়ে দিচ্ছে। ওই সময় আমার যে কেমন ফিলিংস লাগছে আমি বলে বোঝাতে পারবো না। নীলা আমার থেকে হয়তো 2 ইঞ্চি ছোট, তাই ওর চুলগুলো আমার নাকের সামনে এসে বাঁচতে লাগলো। ওর চুল থেকে কি যে একটা সমুদ্র ঘ্রাণ আসতে লাগলো, আমি তা ফিল করতে লাগলাম। তৎক্ষণাৎ মনে পড়লো এ কী করছি আমি, উনি তো আমার ম্যাম হন। নীলা আমার বোতামগুলো লাগিয়ে দিলে আমি হন হন করে ওখান থেকে বের হয়ে যাই। বন্ধু, তুই কই আছিস? তোর তো দেখি খোঁজ খবর নেই। এই তো আমি বাসা থেকে বের হলাম। তোরা কই আছিস? তোরা টমটমের দোকানে চলে আয়, আমি ওখানেই আসি। আমরা ওখানেই আছি, তুই এখানে চলে আয়। একটু সময় পর আমি টমটম দোকানে গিয়ে দেখি আকাশ, ঈশান, রৌদ্রসহ সবাই ওখানে বসে আছে। ওদের কাছে যেতে ওরা হাসতে হাসতে একজন বলে ওঠে, মামা, যাই হোক হয়ে গেছে, রাতে তো ভালোভাবে ঘুমিয়েছিস, তাহলে বল তো বিড়াল কি মেরেছিস নাকি? হ্যাঁ নিলাই বন্ধু, তুই কিন্তু এখন একটা মাল, তোর দ্বারা সব কিছু সম্ভব। শালারা তোরা কি ভেবেছিস আমি বুঝতে পারি না? হরামজাদা, আমি মরছি আমার কষ্টে আর তোরা বলছিস তোদের মজা নিয়ে, তাই না? আরে শালা মজা নিব না, তুই তো সিনিয়র মেয়ে পেয়ে গেছিস। আমাদের কপালে তো একটা সিনিয়র মেয়েও জোটে না, ওর কপালে তো একটা চাঁদিয়া আছে। আর আমাদের দুজনকে দেখ, আমার আর প্রচুর দিকে তাকা, আমরা তো অসহায় হয়ে আছি রে। শালারা তোরা যা ভাবছিস আসলে বিষয়টা এমন না।
তখন সবাই আমার সাথে নীলার ঘটে যাওয়া রাতে সব কিছু বলি। সব কিছু শুনে আকাশ বলে ওঠে, দেখ বন্ধু, যা হওয়ার হয়ে গেছে, এসব ভেবে আর লাভ কি? আর ম্যাম তো দেখতে খারাপ না, তার উপর সিনিয়র, তোর মজাই হবে, রোমান্টিক তো একটা বাপ থাকবেই। সব কিছু সম্ভব না রে, মেনে নিতে আমার অনেকটা সময় প্রয়োজন। আমি ম্যামকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আমি ভাবছিলাম ম্যামকে নিয়ে আমি হানিমুনে যাব, ম্যাম আমার হবে, আমি ম্যামের হব। এখন তো ম্যাম না, মানে ভাবি, আমার ভাবি। তুমি কোথায় গো? হারামজাদা, তোরে একটা লাথিতে ওগানটা ফালামো। তুই আমার বউরে নিয়ে এইসব ভাবিস? তোর তো আজকে খবর আছে। বন্ধু কি করবো ক? তোর জন্য তো আমার হিংসা হয়, কারণ তুই একটা সিনিয়র বউ পেয়ে গেছিস। আমরা তো এখনো কিছুই পাইলাম না, তার উপর এত সুন্দরী। তার থেকে বড় কথা হচ্ছে সে কলেজের টিচার। এর থেকে রোমান্টিক আর কি হতে পারে? সবার সাথে বসে আড্ডা দিচ্ছি, তখনই দেখলাম আনোয়ার নাম্বার থেকে একটা কল আসতে শুরু করলো। প্রথমবার ধরলাম না, এরপরে লাগাতার কল আসতে রাখলো। বিরক্ত হয়ে ফোনটা একটু অফ করে দিলাম। ফোনটা অন করতে দেখি আম্মুর প্রায় 20টা কল। আব্বু তো 1000টার ওপরে কল বসে আছে। আল্লাহ জানে বাসায় গেলে আব্বু কী করবে। তখনই আবার হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু বলে ওঠে, কি রে, তোর কি সমস্যা? তুই এত সময় ধরে কল ধরছিস না কেন? আর তোর ফোন বন্ধ কেন বলছে? তুই কোথায় আছিস? ভয়ে ভয়ে বললাম, না আম্মু, একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তোর নতুন বিয়ে হয়েছে, এখনও তোর আড্ডা দেওয়া লাগে নাকি? বাসায় বউ আছে, বউয়ের সাথে কথা বলবি। আর তুই বাইরে আছিস, 10 মিনিটের ভিতরেই তোকে বাসায় দেখতে চাই। আজকে যে তোকে নীলাকে নিয়ে তাদের বাসায় যাওয়ার কথা, তুই কোথায় আছিস? আম্মু, তুমি এসব কি বলছো? আমি ওর বাসায় কেন যেতে যাব? তুই ওর বাসায় যাবি, মানে ওখান থেকে তুই পড়াশোনা করবি। আমি জানি নীলা তোর ম্যাম, তাই আমি তোর আব্বু সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তুই নীলার বাসা থেকেই পড়াশোনা করবি। আর তোরা এখন থেকে ওখানেই থাকবি। যতদিন না তোর পড়ালেখা শেষ হয় ততদিন পর্যন্ত তোরা ওখানেই থাকবি। পড়ালেখা শেষ হলে এরপর না হয় এখানে চলে আসিস। আমি কিছু বললাম না, চুপ করে কলটা কেটে বাসায় আসলাম। বাসায় আসতেই আব্বু বলল, তুই এখনো রেডি হসনি? আমি ড্রাইভারকে বলছি তোদেরকে নামিয়ে দেওয়ার জন্য। যা, 10 মিনিট রেডি হয়ে আয়। নীলা মা তো সেই কখনো রেডি হয়ে বসে আছে। তখনই চোখ পড়লো নীলার দিকে। নীলা একটা নীল রঙের শাড়ি পরেছে। আমি ওর দিকে তাকাতে যেন সক্রিয়তে লাগছি। না, ওকে যে কি অপরূপ সুন্দরী লাগছে আমি বলে বোঝাতে পারবো না। কি রে, হাঁ করে তাকে কি দেখছিস? মায়ের কথায় ভিমড়ি খেয়ে উঠলাম। এরপরে উপরে গেলাম। ওপরে গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। নিচে আসতেই আব্বু বলল, যা, আমি ড্রাইভারকে বলে দিয়েছি ওদেরকে নামিয়ে দিয়ে আবার চলে আসবে। এরপর আমি আর নীলা গাড়িতে উঠে বসলাম। আমি বুঝতে পারছি না আব্বু আম্মু কেন নীলার কথা শুনে আমাকে ওর বাসায় পাঠিয়ে দিয়েছে। আমি আবার মুখের ওপর কোনো কথা বলতে পারি না, তাই কিছু বললাম না। চুপচাপ করে নীলার পেছনে উঠে বসলাম। একটু পর গাড়িটা নিজের গন্তব্যস্থানে যেতে লাগলো। নীলা আমার পাশে বসে আছে। বাতাসে ওর চুলগুলো কেমন মুখের সামনে চলে আসে। আমি এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছি। যখন আমার দিকে তাকায় আমি মুখটা সরিয়ে বাইরের দিকে তাকাই, ও যেন বুঝতে না পারে। খেয়াল করলাম নীলার মুখে মুচকি হাসি। এই জিনিসটা আমার এখনো বুঝতে পারছি না। আমাকে বিয়ে করেছে ও অনিচ্ছাকৃত, কিন্তু আমার মনে হচ্ছে ও আমাকে বিয়ে করেছে এতেও অনেক খুশি। মনে হচ্ছে আসমানে কোনো চাঁদ পেয়ে গেছে। গাড়িটা ধীর গতিতে যেতে লাগলো। হঠাৎ করে নীলা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বলে উঠল, নিলয়, ওই যে দেখো ফুচকা, আমার খুব ভালো লাগে ফুচকা খেতে। আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে ফুচকা। প্লিজ তুমি আমাকে ফুচকা খাওয়াবে? নীলা আমার হাত ধরে বাচ্চাদের মতো বায়না করতে লাগলো। আমি বুঝতে পারলাম না এত বড় একটা মেয়ে, কিন্তু ওর বাচ্চামি স্বভাবগুলো এখনো যায়নি। আচ্ছা, আপনি চলুন, আমি আপনাকে ফুচকা খাওয়াচ্ছি। প্লিজ তুমি বাইরে আমাকে আপনি করে বলবে না, কারণ বাইরে মানুষের কি মনে করবে যদি কেউ শোনে আমরা স্বামী স্ত্রী আর তুমি আমাকে আপনি করে বলছো, তাহলে বিষয়টা কেমন জানি দেখাবে না? বিষয়টা আমি ঠিকই বুঝতে পেরেছি, কারণ কোনো স্বামী যদি তার স্ত্রীকে আপনি করে বলে তাহলে বিষয়টা কেমন জানি দেখায়। হয়তো আমি তাকে স্ত্রী হিসেবে এখনো গ্রহণ করিনি, কিন্তু নীলার হাবভাব দেখে মনে হচ্ছে ও আমাকে তার স্বামী হিসেবে পেয়ে অনেক খুশি।
কিন্তু বলে বোঝাচ্ছে না আমাকে। আমি বললাম ঠিক আছে। নেমে একটা ফুচকার দোকানে নিয়ে গেলাম। ওখানে গিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার দিলাম। দেখলাম নীলা অনেকগুলো ঝাল নিল, তো একটার পর একটা খেয়ে যাচ্ছে। আমাকে একটা সাধলো। আমি ফুচকা কখনো খাইনি, মুখে দিতেই জ্বালা যেন আমার মুখটা পড়ে যাচ্ছে। গাড়ির ভেতরে গিয়ে দেখি পানি নাই, ফুচকাওয়ালার কাছে পানি শেষ। গাড়ির সামনে গিয়ে দেখলাম কোথাও পানি নেই, আমার মুখটা পড়ে যাচ্ছে ঝালে। কি করব? তখন নীলা এসে আমাদের দুজনের চাটফট করে দেয়। মনে হচ্ছে নিমেষের মধ্যে আমি কোনো এক অনুভূতির জায়গায় হারিয়ে গেছি, যা বলে বোঝানোর মতো না। নীলা আমাকে করে গাড়িতে উঠে বসে। তখন আমি কিছু বুঝে উঠতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমি আর কিছু চিন্তা না করে গাড়িতে উঠতাম। গাড়িতে উঠে দেখি নীলার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। ও কিছু বলছে না। সারা রাস্তা নীলা নিঃসব হয়েছিল। আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। নীলার বাসায় এসে আগে নীলার রুমটা ভালোভাবে গুছিয়ে নিল। আমি ছাদে গেলাম। আজকে আমি ওর সাথে কি করেছি, এই কাজটার জন্য আমার খুবই লজ্জা লাগছে। কিন্তু ওকে কখনো বুঝবে না আমি ওকে কতটা ভালোবাসি। আমি ওকে সেই কবে থেকে ভালোবেসে এসেছি। আপনারা হয়তো ভাবছেন আমি কি করে নিলয়কে জানি আর নিলয়ের সাথে কিসেরই বা এমন সম্পর্ক যার জন্য আমি চিন্তা করছি। আপনারা সব কিছু জানতে পারবেন, গল্পের সাথে থাকুন। এখানে একটা টুইস্ট আছে। ছাদে উঠে দেখি ছাদের মধ্যে বাগান দিয়ে সাজানো। আর সব থেকে অবাক করার কথা হচ্ছে বাগানের মধ্যে যে ফুল গাছগুলো, এগুলো হচ্ছে আমার সব থেকে প্রিয় গাছ। আমি বুঝতে পারছি না আমার এমন প্রিয় গাছগুলো নীলার বাসার ছাদের উপরে সাজানো আছে। তার মানে কি নীলা আমার সব পছন্দের গাছ লাগিয়েছে? তা না, তা কি করে হয়? অবশ্য হতে পারে আমার যে পছন্দের গাছগুলো ওইগুলো তার পছন্দ হতে পারে, কিন্তু সব কয়টাই তো আমার পছন্দের। কিন্তু ওর পছন্দের কি এতগুলো হতে পারে? তোর এত কিছু চিন্তা করে লাভ নেই। আমি একটা ফুল গাছের নিচে গিয়ে ফুলের ঘ্রাণ নিতে লাগলাম। তখনই আমার কথাগুলো মনে পড়তে লাগলো। রিয়ার ভালোবাসা শুধু ছিল অভিনয়, কিন্তু নীলার ভালোবাসা মনে হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমার জন্য আমার শুধু এখন চোখের সামনে নীলার সাথে ঘটে যাওয়া সবগুলো কথাই মনে পড়ছে আর মুখে হাসি চলে আসছে। তার মানে কি আমি নীলাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু নীলা কি আমাকে ভালোবাসবে? এসব চিন্তা করছি। তখন নীলা পেছন থেকে ডাক দিল, এই খাবার হয়ে গেছে, খেতে আসো। আমি ছাদ থেকে এসে খাবার খেতে বসলাম। খাবারটা মুখে দিয়ে বুঝতে পারলাম সকালের খাবারটা নীলা তৈরি করেছে, কারণ খাবারটা অনেক ভালো হয়েছে। আমি তো সব খাবার একাই শেষ করে দিলাম। তখন মনে হলো নীলা তো এখনও খায়নি। সরি, আমি তো সব খাবার খেয়ে ফেললাম। কোনো সমস্যা নেই, আমি খাবার আগে খেয়েছি আর অনেক ফুচকাও খেয়েছি, তাই ক্ষুধা নেই, তুমি খাও। আমি খাবার শেষ করে নীলার রুমে যাই। নীলার রুমটা অনেক সুন্দর করে সাজানো আছে, আর আমার রুমটা সবসময় এলোমেলো হয়ে থাকে। হঠাৎ করে চোখ পড়লো টেবিলের উপর একটা বইয়ের দিকে। বইটা বের করতে গিয়ে হঠাৎ চোখে পড়লো আলমারির চিপার ভিতরে একটা ডায়েরিটা কোনো রকম বের করলাম। একটু বালু জমেছিল। ভালো করে ঝেড়ে মুছে দেখলাম লেখা আছে 2011। তার মানে বইটা অনেক পুরনো। অনেকটা কৌতূহল করে ডায়েরিটা খুলতে গেলাম। তখনই লেখা, আমার প্রিয় পিচ্চি বন্ধু নীলয়। ও বেচারা আজকে আমাকে বাঁচাতে গিয়ে কুকুরের কাছে কত যে দৌড়ানি খেলো। ওর এমন কাণ্ড দেখে আমার খুব হাসি পায়। আমার থেকে 4 বছরের ছোট হলো, আমাকে অনেক কেয়ার করে। আপনাদেরকে তো আমার কথা বলাই হলো না। আমি নীলা, আমাদের গ্রাম রূপনগর। আমাকে সবাই রাগিনী বলে ডাকে। আমার ছোটবেলার বন্ধু নীলয় আমার থেকে 4 বছরের ছোট, কিন্তু আমাকে অনেক কেয়ার করে। আমার ওর প্রতি ভালো লাগা থেকে কখন যে ওকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই। আমার আর বুঝতে বাকি নেই সেই গ্রামে থাকতে আমি যে মেয়েকে ছোটবেলায় পছন্দ করতাম সে রাগিনী হচ্ছে নীলা। আমি এতটা বোকা যে আমার এমন কাজে থেকেও সত্যিকারের ভালোবাসার মানুষকে চিনতে পারলাম না। আমি আবার পড়তে শুরু করলাম। যখন ইন্টার শেষ করি আমার মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি এতিম হয়ে যাই। আমার জীবনের সব প্রিয় মানুষগুলো হারিয়ে গেল। নীলয়কেও খুঁজে পেলাম না। কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নীলার জীবনে এত কষ্ট, কিন্তু আমি বুঝলাম না। নিজের প্রতি গিল্টি ফিল হচ্ছে। হয়তো তাকে আমার মনের কথাটা বলিনি, কিন্তু তার মনের কথা শোনার জন্য আমি ছিলামই না। আজ আমি আমার নীলয়কে খুঁজে পেয়েছি। আজ আমি ওকে আমার জীবনের সেই পুরনো কথাগুলো বলবো। আমি আরো পড়তে লাগলাম। নীলয়ের মুখে তার বিয়ের কথা শুনে বুকটা কেমন জানি ব্যথায় পরিণত হলো। আমি ভাবতেও পারিনি নীলয় আমাকে এতটা সহজে বলে যাবে। আমার যে বেঁচে থাকার মতো যে শক্তি ছিল তাও হারিয়ে ফেললাম। না,
আমি নীলাকে আর কষ্ট পেতে দেব না। আমি আমার রাগিনীকে আমার করে নেব। এই বলে নীলাকে খুঁজতে লাগলাম, কিন্তু নীলাকে কোথাও খুঁজে পেলাম না। পরে মনে হলো ও মনে হয় ছাদে গিয়েছে। বাহ, আজকের চারটা কেমন জানি অন্যরকম সুন্দর লাগছে। ও সৌন্দর্যের রূপটা যেন মোহিত আমি। একটা চাঁদের জ্যোৎস্না রাতে ব্যথা নিয়ে সাথে আসি ছড়ে তুই বন্ধু আমার কাছে। এই হৃদয় দেব ছিঁড়ে শত দুঃখের ভিড়ে, তবুরে তুই বলিস আমার পাশে। তখনই কারোর হাতের ছোঁয়া কেঁপে উঠলাম, পেছনে তাকিয়ে দেখি নিলয়। হাঁটু গেড়ে নীলার সামনে বসে বলতে লাগলাম, যে কথাটা তোমাকে আমি 15 বছর আগে বলা উচিত ছিল, সে কথাটা আমি তোমাকে আজ বলছি। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি রাগিনী। তুমি কি তোমার এই মনটা আমাকে দিয়ে, আমায় মাফ করে দিয়ে তোমার করে রেখে দেওয়া যায় না? আমি তোমাকে কথা দিয়েছি, কখনো তোমাকে কষ্ট দেব না। ভালোবাসি অনেক, কখনো কষ্ট দেব না। কথাটা শুনে নীলা কান্না করে দিল। তখন নীলা কান্না সুরে বলল, কান ধরে বলো। আমি কান ধরতে যাব, তখন নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি আমার পিচ্চিটাকে অনেক ভালোবাসি গো। নীলাকে জড়িয়ে ধরে বসে আছি। তখন নীলা আমাকে জড়িয়ে ধরে গান গাইতে লাগলো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্মৃতি ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ, চেরাই তো ছুতে চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘগর ডাক ধুলো মাখা বইতাম, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতে থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে।